হাসিনার বক্তৃতায় ক্ষুব্ধ ছাত্র জনতা গুড়িয়ে দিল শেখ মুজিবের বাড়ি। সুধা সদনে আগুন ভাঙা হয়েছে কাদের আমু তোফায়েলের বাসভবন। মূর্তি না ভেঙে শত্রুর শক্তির বিপরীতে পাল্টা শক্তি গড়া উচিত, মন্তব্য মাহফুজ আলমের। ভাঙচুর ভালো ভবিষ্যৎ ইঙ্গিত করে না। জুলাই গণহত্যার বিচার চেয়ে শাহবাগে শহীদ পরিবারের সড়ক অবরোধ, সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। এবং ৬৫০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি বাতিল করে হাইকোর্টের রায়, মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিয়েছে। এর আগে এই বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনেও আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। এছাড়া ভাঙচুর করা হয় ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর সহ শেখ মুজিবের ভাস্কর্য ও মুরাল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত ৮টার পর থেকেই বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জড়ো হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে জনতা গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেন অনেকেই। কেউ কেউ বাড়ির দেয়াল ভাঙার চেষ্টা করেন। জানালার গ্রিল, কাঠ, ফটকের অংশ ভেঙে নিয়ে যেতে দেখা যায় কেউকে। রাত 11:15টার দিকে ক্রেন ও এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যে ভেঙে ফেলা হয় ৩ তলার বাড়ির একটি অংশ। আমরা চাই হাসিনা এবং বাকশালীর ফেরাউন, বাংলার ফেরাউনের বাড়ি ভেঙে দেওয়া হবে, ৩২ নম্বরে ঘুরিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের যে কার্যকলাপ তারা দেখিয়ে গেছে, এই দল আবার পুনরায় আসুক আমরা চাই না। আমরা চাই এই সিরিয়াতে যেভাবে আসাদ সরকারকে যেভাবে একবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, একবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে এদেশের ভিতরে আওয়ামী লীগকে একবারে নিষিদ্ধ করে দেওয়া হোক। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি আপনাদের সুশীলতার কারণে আগামীতে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, এটার দায়ভার অবশ্যই এই বর্তমান সরকারকে নিতে হবে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ধানমন্ডি ৫-এর এ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। বুধবার রাত 10:30টার পর সুধা সদনে আগুন দেয়া হয়। আগুন ভবনটিতে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের লোকেরা এসে এসব সংযোগ বিচ্ছিন্ন করে দেন। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে জেলায় জেলায় ভাঙচুর করা হয়েছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, শেখ পরিবারের আত্মীয় ও জ্যেষ্ঠ আওয়ামী লীগের নেতাদের বাড়িতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে বিজয় ২৪ নাম দেওয়া হয়। পরে মুছে ফেলা হয় ফজিলাতুন্নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল সহ ক্যাম্পাস জুড়ে মুজিব পরিবারের নামের বিভিন্ন গ্রাফিতি আর দেয়াল লিখন। খুলনা শেখ বাড়ির ৩ তলা ভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা। বুধবার রাত ৯:৩০টায় খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচিতে নগরীর শেরে বাংলা রোডের শেখ বাড়ির এ ভবনটি গুড়িয়ে দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের নামে থাকা স্থাপনা, মুছে ফেলা হয়েছে বিভিন্ন গ্রাফিতি। কুষ্টিয়া শহরের কাস্টম মোড় থেকে মশাল মিছিল বের করে উত্তেজিত ছাত্র জনতা। পরে পিটিআই মোড়ে অবস্থিত কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িতে আগুন ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ছাত্র জনতার ব্যানারে বরিশাল, নাটোর, ময়মনসিংহ, সিলেট, যশোর, কিশোরগঞ্জ, দিনাজপুর, ভোলাসহ বিভিন্ন জেলার ভাঙচুর আর মশাল মিছিল করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, এই পর্যায়ে ধানমন্ডি থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, ৩২ নম্বরের বাড়ি ভাঙার বর্তমান পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের জানাবেন। ভাঙচুর শুরু হয়েছে ছাত্র জনতার, সেটা কিন্তু এখনো চলছে। এবং এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে ধানমন্ডি ৩২ নম্বরে কিছুই আসলে অবশিষ্ট নাই। চারদিকে শুধু ভাঙা কংক্রিটের দেয়াল পড়ে আছে এবং সেই সঙ্গে
যেহেতু জানিয়ে রাখছে গতকাল কিন্তু 9টা নাগাদ এখানে ছিল এই কর্মসূচি, সেটি কিন্তু সারা রাত চলেছে। এরপর শেষ দিকে রাতের তখন কিছুটা বিরতি দিয়ে তারপর কিন্তু সকাল থেকে আবারও শুরু হয়েছে। এবং সেই কর্মসূচিতে রাত্রে বুলডোজার এবং ট্রেন থাকলেও এখন কিন্তু সেগুলো নেই। এখন শুধুমাত্র উৎসুক জনতা এবং ছাত্র জনতা এবং শহরের যে নিম্ন আয়ের মানুষ তারা আসলে এখান থেকে রড কেটে নিয়ে যাচ্ছে, এখনো তারা ভাঙচুর চালাচ্ছে। এছাড়া এখানকার যে আসলে যারা নিম্নবিত্ত রয়েছেন তারা ইট পর্যন্ত আসলে নিয়ে যাচ্ছেন। বলা চলে যে আসলে গত 16 বছরের মানুষের যে রাগ ক্ষোভ সব যেন আছড়ে পড়েছে এই আন্দোলনে। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, কিন্তু গতকাল আবার নতুন করে ভাঙা হলে তার পিছনে কারণটা হচ্ছে গতকালকে এবং সেখানে যারা আসছেন দলের নেতারা তারা বলছেন আওয়ামী লীগ যতবারই আসলে অপ্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করেছে ততবারই আসলে এই ধরনের অপ্রাসঙ্গিক করার জন্য যে আসলে তাদের কর্মতৎপরতা সেটি আসলে অব্যাহত থাকবে। এখন সব মিলে বলা চলে যে আসলে গতকাল রাত থেকে ভাঙচুরের যে কর্মসূচি সেটি যেমন চলছে, পাশাপাশি এখানে আসলে কিছুই আসলে অবশিষ্ট আছে বলে দেখা যাচ্ছে না, কেননা চারদিকে আসলে পুড়ে ছারখার হয়ে যাওয়া বিল্ডিং আর কংক্রিটের ভাঙা দেওয়ালগুলো তাকিয়ে আছে। এবং সেগুলো দেখার জন্য কিন্তু উৎসুক জনতার যেমন ভিড় হয়েছে তেমন ছাত্র জনতারাও এখানে উপস্থিত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে ঢাকার ধানমন্ডি থেকে সর্বশেষ। জি শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক। তিনি ধানমন্ডির 32 নম্বরের যে বাড়ি সেখানে যে ভাঙচুর চলছে সেই খবরটি আমাদের সবশেষ তথ্য হিসেবে জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ভবিষ্যতের বাংলাদেশ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কেবল ভাঙার রাজনীতি নয়, এখন সময় শক্তিশালী রাষ্ট্রকল্প, দক্ষ মানব সম্পদ এবং টেকসই প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে বিকল্প শক্তি গড়ে তোলার। বুধবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের প্রসঙ্গ টেনে তিনি আরও জানান, সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শিগগিরই শুরু হবে। আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন ও জুলাই গণহত্যা বিচারের কাজও চলমান রয়েছে। এই মাসেই এই কাজগুলো আরও গতি পাবে। দর্শক, কিছুক্ষণ আগে আমরা রাজধানীর ধানমন্ডির যে 32 নম্বর সেখান থেকে শফিক আমাদের জানাচ্ছিলেন সরাসরি সেই বুলডোজার কর্মসূচির খবর। আজকে আমরা একটু চলে যেতে চাই এখন রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী বারিউল আলম শান্ত করি। আপনি আমাকে আশা করি শুনতে পাচ্ছেন। শান্ত, এই যে বুলডোজার কর্মসূচি, এই কর্মসূচিতে রাজশাহীতে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? রাজ, গতকাল রাতে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরপরই কিন্তু সেটির প্রতিবাদ জানিয়ে আমরা দেখেছিলাম যে গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা কিন্তু সেখানে ভাঙচুর চালান এবং বিক্ষোভ মিছিল করেন। এবং এর সূত্র ধরে আমরা দেখেছিলাম যে শেখ পরিবারের যে নামে যে 4টি আবাসিক হল ছিল সেটির নাম ফলক ভেঙে কিন্তু ছাত্র জনতারা সেটির নতুন নামকরণ করেছেন। এর পাশাপাশি আমরা একটু জানিয়ে রাখি আপনাকে, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী কলেজে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে এখানে দেখছিলাম যে যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু সেখানে বিক্ষোভ মিছিলে আসছিলেন এবং আসার পরে এখানে প্রায় আপনাকে জানিয়ে রাখি যে 10.5 লক্ষ টাকা ব্যয়ে 25 ফিট উচ্চতা এবং 22 ফিট প্রস্থের একটি বঙ্গবন্ধুর মুরাল নির্মাণ করা হয়েছিল। সেটি কিন্তু ছাত্র জনতারা বুলডোজারের মাধ্যম দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সেই মুরালটি কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর পরপরই কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন তারা সেখানে ডিজে গান বাজিয়ে কিন্তু আনন্দ উল্লাস করেছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি রাজ, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে রাজশাহীর বাঘা উপজেলায় যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবন রয়েছেন সেটি কিন্তু স্থানীয় জনতা যারা রয়েছেন তারা ভাঙচুর করে সেটিতে অগ্নিসংযোগ করেছেন। সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত রাজশাহী থেকে সর্বশেষ খবর। রাজ,
যে শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সহকর্মী শান্ত। চলে যাচ্ছি পরবর্তী খবরে। গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 11টার দিকে জুলাই 24 শহীদ পরিবারের ব্যানারে শহীদ পরিবারের সদস্যরা এই অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় কয়েকজনের হাতে নিহতদের ছবি এবং ন্যায় বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। কেউ কেউ সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন। তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান। তারা গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করে আসছেন, তবে তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে এই পরিবারগুলো। আমরা খুনি হাসিনার ফাঁসি চাই। আমরা আমাদের সন্তানের রাষ্ট্রীয় মর্যাদা এবং তাদের হত্যাকারীদের গ্রেফতার এবং তাদের বিচারের দাবিতে আজকে রাস্তায় আমরা আমাদের হত্যাকারীর বিচার চাই, আর আমাদের পুনর্বাসনের ব্যবস্থা চাই, 10 দফা দাবির মর্যাদা চাই। এটাই আমাদের ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে 19 নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে 6531 জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এই সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেয় আদালত এই আদেশ দেন। গত 31 অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে 3 পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন 6531 জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। সুস্থতার জন্য দেশে ফিরতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছুদিন দেরি হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিকভাবেও তিনি ভালো আছেন। ডাক্তাররা খালেদা জিয়ার প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন, নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন, সেগুলো করানো হচ্ছে বলেও জানান তিনি। যুক্তরাজ্যের লন্ডনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তার জন্য হয়তো কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন ইনশাআল্লাহ, তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য ওনাকে সমগ্র প্রস্তুতি গ্রহণ করা হবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ 2 জনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা ও এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা বিমানের একটি ফ্লাইটে করে আসা 2 যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30টায় এই ফ্লাইটটি সিলেট এয়ারপোর্টে অবতরণ করে। পরে সন্দেহ হলে 2 যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণ পাওয়া যায়। সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দারকে সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যবদ্ধ গঠনে প্রধান উপদেষ্টার পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজো এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা রাখতে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করে মন্ত্রণালয়। মনির হায়দার বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। অচিরেই দেশে ফিরে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে যোগ দেবেন বলে সরকারি সূত্র জানিয়েছে। প্রায় 3 দশক দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায় যায় দিন, ইত্তেফাক এবং মানব জমিন পত্রিকায় সাংবাদিকতা করেছেন মনির হায়দার। বর্তমানে তিনি দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা ভিশনের উপদেষ্টা। এছাড়া নাগরিক অধিকার কর্মী ও রাজনৈতিক ভাষ্যকার হিসেবে সুপরিচিত তিনি। এবার সারা বাংলার খবর। নরসিংদী জেলার স্বাস্থ্য সেবা খাত যেন দালালের হাতে জিম্মি। মিথ্যা তথ্য আর প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয় তাদের কাজ। বিভ্রান্ত হয়ে সরকারি সেবা ছেড়ে মানহীন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে গিয়ে ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। এই সাথে নষ্ট হচ্ছে হাজার হাজার টাকাও। হৃদয় সরকারের রিপোর্ট জানিয়েছেন শেখ ফাহিম।
জরুরি বিভাগের ঠিক দরজার সামনে এভাবেই দাঁড়িয়ে থাকেন চিহ্নিত দালাল আরমান। রোগী দেখলে বিভিন্ন কলাকৌশলে তাদের নির্দিষ্ট ডায়াগনস্টিক কিংবা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়াই তার কাজ। যদি আরমান ব্যর্থ হন তাহলে ইমার্জেন্সির ভিতরে অবস্থান নেয়া আরেক দালাল হানিফা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখান। আপনার নাম কি? হানিফা। পরিচয় গোপন রেখে সহায়তা চাইলে বেসরকারি ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন দালাল আরমান। তবে টেলিভিশনের ক্যামেরা দেখে মুহূর্তেই পাল্টে যায় সুর। এক পর্যায়ে ছুটে পালিয়ে যান তিনি। হাসপাতালের মাঠে দাঁড়িয়ে মোবাইল ফোনের দিক নির্দেশনা দেয়া আরেক দালাল বাচ্চু মিয়াকে প্রশ্ন করা হলে ডাক্তার দেখিয়েছেন বললেও কোনো প্রেসক্রিপশন দেখাতে পারেননি। ইচ্ছা করে বাইরে যাইতে চাই আমি আইসি বিষয় নিয়েছি যাইতে চাইলে দেখবেন আপনি অন্য বিষয় কথা ইংলিশ আমরা আরে যেমন হাসপাতাল আইসি যে একটা দিয়েছি বাড়িতে দালাল দৌড়াতে বিরক্ত ভুক্তভোগীরা জানান দালাল চক্রের লিডার সুদীপের নেতৃত্বে তারপরে আমি আইসি সদর লইয়া আমার মনে করে তুই আমার বাচ্চা লয়ে গেছে আহমদ 20 জন মেডিকেল লয়ে গেছে হ্যাঁ রোগীদের ভুলিয়ে মানহীন বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে নিয়ে যাওয়াই তাদের ব্যবসা। তারা একটু শিক্ষিত সমাজের আছে, তারা জানে কিভাবে কোথায় যেতে হয়, কিন্তু দরিদ্র জনগোষ্ঠী যারা তারাই বেশিরভাগ খপ্পরে পড়ে আর কি দালালি। কয়েকদিন আগে আমার ছেলেটার ভাব আনছি, তারপরে আমি আইসি সদর লইয়া আমার মনে করে তুই আমার বাচ্চা লয়ে গেছে আহমদ। দালালের দৌরাত্মের কথা স্বীকার করেন হাসপাতালের চিকিৎসক। দালালরা সাধারণত ইমার্জেন্সিতে যেটা করে মুমূর্ষ রোগীগুলিকে প্রাইভেট বিভিন্ন হসপিটালে নিয়ে যায়, তাদেরকে ইনভেস্টিগেশন করায়, তারপরে মুমূর্ষ রোগীকে ভালো সেবা দেওয়ার কথা বলে সিজার করার কথা বলে তারা প্রাইভেটে নিয়ে সিজার করায়। এদিকে দালাল নির্মূলে কঠোর পদক্ষেপের কথা জানালেন হাসপাতালের আরএমও। দালালদেরকে চেষ্টা করা হচ্ছে, আমরাও চেষ্টা করতেছি যে বিভিন্ন ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে দালালদের দূরত্ব কমানোর চেষ্টা করতেছি। রোগী প্রতারণা রোধে দালালদের আগে মানহীন চিকিৎসা কেন্দ্রের মালিকদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি ভুক্তভোগীদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে কিশোরগঞ্জ পৌরসভার আয়োজনে নরসুন্দা নদী পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে সকালে কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে মাসব্যাপী মশক নিধন ও দুপুরে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে নুরসুন্দা নদী হতে কচুরিপানা পরিষ্কারের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবের রহমত, কিশোরগঞ্জ পৌর প্রশাসক নাহিদ হাসান খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ বিভিন্ন অফিসের অফিস প্রধানগণ। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালুর নির্দেশে শিশু কিশোরদের মাঝে ক্রীড়ার সামগ্রী বিতরণ করেছেন ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন। সকালে রাজধানী মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা ও শিশু কিশোরদের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, মাদক মুক্ত সুশৃঙ্খল সমাজ করতে ন্যাশনাল পিপলস যুব পার্টি দায়িত্বশীল ভূমিকায় রয়েছে। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস যুব পার্টির কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দেশের প্রত্যেকটি বিদ্যালয়গুলোতে দ্রুত পুস্তকের ব্যবস্থা করে দেন, কারণ যাতে তারা স্ক্রিনে আসক্ত না হয়, মাদকের মতো ভয়াল থাবাতে যাতে তাদের থিঙ্কিং বা চিন্তা ভাবনা না চলে যায়। এই জন্য বিশৃঙ্খল মুক্ত সমাজ গড়তে, মাদক মুক্ত সমাজ গড়তে এখন পুস্তকটা বাচ্চাদের, শিশু কিশোরদের খুবই প্রয়োজন। এবার প্রবাস সংবাদ। ইউরোপের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রান্সে সফল ব্যবসায়ীদের তালিকায় বাংলাদেশিরাও পিছিয়ে নেই। দেশটিতে আবাস গড়ার পর শূন্য থেকে শুরু করে সফল ব্যবসায়ীতে পরিণত হয়েছেন অনেকেই। ফ্রান্স প্রবাসী সাংবাদিক সাইফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন জাবালুন নূর। ৫ বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে ফ্রান্সে আসেন সুনামগঞ্জের সাব্বির আহমেদ। শুরুটা হয় ফুড ডেলিভারি ম্যান হিসেবে, তবে কাজের জন্য অন্যের উপর নির্ভর না করে থেকে ছোট পরিসরে মোবাইল সেফটি প্রোটেক্টর কাভারের ব্যবসা শুরু করেন। তারপর আর থেমে থাকেননি। কঠিন পরিশ্রমে এখন 4 প্রতিষ্ঠানের মালিক সাব্বির। মাত্র 5 বছর রানিং চলতেছে, আলহামদুলিল্লাহ। আজকে আমার 4টা প্রতিষ্ঠান এই প্যারিস শহরে। এতটুকু আসার পেছনে প্রথম বলবো আসলে সবার ভালোবাসা এবং সহযোগিতা। যখন একজন ভাই নতুন আসবেন, আশা বললাম ভাই আমি ড্রাইভিং জানি, আমি ওনাকে ডেলিভারির জন্য ওনাকে নিতে পারবো, কারণ এটা
কমিউনিটি হিসেবে আমরা এটা কমিউনিটি হিসেবে প্রথমে প্রায়োরিটি দিব। বর্তমানে ফ্রান্স ও পর্তুগালে বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সাব্বির, যেখানে কাজ করছেন প্রায় অর্ধশত বাংলাদেশি শ্রমিক। এসব প্রতিষ্ঠান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ও ফরাসি ভাষা শিক্ষার মতো সেবা দেওয়া হচ্ছে। জানা যায় এখানকার বাংলাদেশিরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। যারা বিদেশে কর্মসংস্থান যাচ্ছে তারা যেন টেকনিক্যাল কাজগুলো জেনে যায়। আমরা আমাদের কমিউনিটিতে ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক ঝামেলায় পড়ি অনেক সময়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এগুলা শুরু করেছি। বিগত 4-5 বছরে যেই সংখ্যাটা ফ্রান্সে আসছে তাদের মধ্যে শিক্ষিতের হার অনেক বেশি, তাদের মধ্যে সাহস বেশি এবং পারস্পরিক সহযোগিতাও বেশি। সাধারণত চাকরির প্রতি বেশি আকর্ষণ বাংলাদেশি অভিবাসীদের। তবে সাব্বিরের মতো অনেক শিক্ষিত তরুণ পড়াশোনার পাশাপাশি ব্যবসায় আগ্রহী হয়ে উঠছেন। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। এবার আমাদের কৃষি। দেশের চাহিদার প্রায় 88% ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। এই আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন কৌশল নিয়েছে। দেশে প্রায় 20 লাখ হেক্টর জমি রয়েছে যেগুলোতে কোনোদিন সরিষার আবাদ হতো না। পরিত্যক্ত এসব জমি আবাদের আওতায় আনার পাশাপাশি দেশের অধিকাংশ জমি বাড়ি সরিষা আবাদের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছে। টাঙ্গাইলেও এবার বেশিরভাগ জমি বাড়ি সরিষা আবাদের আওতায় এসেছে। টাঙ্গাইল প্রতিনিধি শফিকুজ্জামান খান মুস্তফার প্রতিবেদন জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। তেল জাতীয় নানা ফসলের আবাদ হলেও দেশে ভোজ্য তেলের আমদানি কমছে না। আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের নিচু ও পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছে। টাঙ্গাইলেও এবার যেসব জমি বর্ষার পানি নিষ্কাশন হতে বেশি সময় লেগেছে সেসব জমি আবাদের আওতায় আনা হয়েছে। এতে করে গত বছরের তুলনায় এবার বেশি আবাদ হবে। বাড়ি সরিষা আবাদে দেশি সরিষা থেকে দ্বিগুণের বেশি উৎপাদন হওয়ায় কৃষকরা খুশি। এই বীজটা আমরা বপন করার কারণে গত বছর থেকে এই বছর 2 বছর বাবদ আমরা এগুলা চাষাবাদ করতেছি, তো পূর্বের তুলনায় এরা লাভজনক। গত বছরও এই সরিষাটা আবাদ করছিলাম, আমি এই সরিষাটায় ভালো ফলন পাইছি। আমি সেদিনও ভাঙ্গাইছি 10 কেজিতে 4 লিটার 250 গ্রাম তেল পড়ছে। কৃষি গবেষণা ধারাবাহিকভাবেই গবেষণা করে থাকে, সেই ধারাবাহিকতায় তৈলবীজ গবেষণা কেন্দ্র আমাদের বাড়ির একটা বড় একটা কেন্দ্র, তারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই জাতগুলা কৃষক পর্যায়ে ছড়ায় দেওয়ার জন্য চেষ্টা করছে। স্থানীয় পর্যায়ে সরিষা আবাদ জনপ্রিয় করে তুলতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিনে গবেষণা বিভাগ। আমনের ক্ষেত্রে আমরা শর্ট ডিউরেশন যাত্রা দিলে সহজেই আমরা সরিষার চাষটা করতে পারবো। আর মাঘি সরিষা, যেটা কৃষক নামে পেঁচি সরিষা বলে, সেটা চাষ করলে একই জমি থেকে তারা বিঘা প্রতি যখন 3 মণ ফলন পায়, আমাদের বাড়ির সরিষা 14 ডিউরেশন 2-3 দিন বা 5 দিন বেশি হলেও সহজেই তারা বুড়ো চাষ করতে পারবে, কিন্তু ফলন পায় দ্বিগুণ পাবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে প্রতি বছর দেশে প্রায় 25,000 কোটি টাকা ব্যয় হয় ভোজ্য তেলের আমদানি করতে। অনাবাদি জমিগুলো আবাদের আওতায় আনা গেলে 50% আমদানি নির্ভরতা কমে আসবে। এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের উচ্চ ফলনশীল যে জাত আছে, বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, বাড়ি সরিষা 20, আমরা এই জাতগুলা কৃষকের ক্রপিং প্যাটার্নের অর্থাৎ 2টা ধানের মাঝখানে তাদের যে 80 থেকে 85 দিন তারা ফ্রি পায়, এই জায়গাটা আমরা এই স্বল্প মেয়াদী জাতগুলো ঢোকানোর চেষ্টা করতেছি। সরিষা আবাদের এই প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 3টি ইট ভাটা মালিক সহ 7 জনকে 7 লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নেয়ামতুল্লাহ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। নানা অনিয়মে উপজেলার নাইকানিবাড়ি মিরিকপুর এলাকার মেসার্স এবিএল ব্রিকফিল্ড, মেসার্স HMB ব্রিকফিল্ড ও বাংরা এলাকায় মেসার্স কিং ব্রিকফিল্ডের মালিককে 4.5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও গ্রামীণ সড়ক নষ্ট করার দায়ে আরও 3 জনকে 2.5 লাখ টাকা জরিমানা করা হয়। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার।
হাসিনার বক্তৃতায় ক্ষুব্ধ ছাত্র জনতা গুড়িয়ে দিল শেখ মুজিবের বাড়ি, সুধা সদনে আগুন, ভাঙা হয়েছে কাদের আমু তোফায়েলের বাসভবন। মূর্তি না ভেঙে শত্রুর শক্তির বিপরীতে পাল্টা শক্তি করা উচিত, মন্তব্য মাহফুজ আলমের। ভাঙচুর ভালো ভবিষ্যৎ ইঙ্গিত করে না। জুলাই গণহত্যার বিচার চেয়ে শাহবাগের শহীদ পরিবারের সড়ক অবরোধ, সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। এবং ৬৫০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি বাতিল করে হাইকোর্টের রায়, মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।